সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের বিষয় হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ, এবং এই বিষয়ের উপরে তার কাব্যবোধ, তার জীবন এবং কর্ম এবং সংক্ষিপ্ত তার সাহিত্যকর্ম নিয়ে কথা বলবেন বাংলাদেশের স্বনামধন্য কবি, প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট ডক্টর মাহবুব হাসান। মাহবুব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা বাংলা সাহিত্যের একজন অন্যতম কবিকে হারিয়েছি বেশ কয়েকবছর আগে। তিনি ছিলেন আমাদের সব্যসাচী লেখক, কবি, গবেষক এবং আপাদমস্তক একজন বাংলা সাহিত্যের একজন সেবক, আব্দুল মান্নান সৈয়দ। আমরা জানি আব্দুল মান্নান সৈয়দের সঙ্গে আপনার উঠা বসা ছিল, অনেক স্মৃতি আছে, কিন্তু আজকে আব্দুল মান্নান সৈয়দের উপরে আপনি কথা বলবেন, আমাদেরকে জানাবেন আব্দুল মান্নান সৈয়দ বাংলা সাহিত্যের কোন ধারায় এবং বিশেষ করে কবিতার যেই ভুবনে আব্দুল মান্নান সৈয়দের যে একটা বিরাট অবদান তিনি রেখে গেছেন, এই বিষয়গুলো আমরা আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ সালেউদ্দিন। বিশেষ করে এই আমেরিকায় এসে 60-এর আমি মনে করি প্রধান কবি আব্দুল মান্নান সৈয়দ সম্পর্কে কিছু বলতে আমাকে অনুরোধ করে আমি গর্বিত মনে করছি। মান্নান ভাইয়ের সঙ্গে বা 60-এর যারা প্রধান সারির কবি তাদের প্রত্যেকের সঙ্গে আমার আবিদ আজাদ এদের খুব ভালো সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। আমরা তাদেরকেই মূলত অনুসরণ করতাম, কারণ আমাদের আগের দশকের কবি তারাই আমাদের তাদের চর্চিত পথে আমাদের হাঁটতে শিখিয়েছে। সেই দিক থেকে মান্নান সৈয়দ ছিলেন সবচেয়ে প্রাগ্রসর। আমি আর আবিদ প্রায়শই তার বাসায় যেতাম এবং উনি বেরিয়ে আসতেন, এসে আমরা একটা রেস্টুরেন্টে বসতাম এবং সেখানে চা, সিঙ্গাড়া, ইভেন কোনো দিন দুপুরের খাবার পর্যন্ত, মানে ধরেন সকাল 9টায় গেছি, হয়তো 2-3টে বেজে গেছে, ওইখানে খাওয়া শেষ করে তারপরে ফিরলাম। এইরকম একটা সম্পর্ক ছিল। তার কারণ একটা ছিল, আপনি দেখবেন যে আব্দুল মান্নান সৈয়দ এই নামটি কিন্তু কাব্যিক। কিভাবে? ওনার আসল নাম হয়তো সৈয়দ আব্দুল মান্নান ছিল। উনি যখন এটাকে ঘুরিয়ে দিলেন তখন এটার ফর্মটা এটা ডিফর্ম হলো, কিন্তু এটা সৌন্দর্যের আকারে নতুনতর হলো এবং ছন্দময় তো বটেই। ধরেন যখনই এটাকে আব্দুল মান্নান সৈয়দ আর সৈয়দ আব্দুল মান্নানের মধ্যে সৈয়দ আব্দুল মান্নান হলো গতানুগতিক থেকে সাধারণ নাম, তিনি যখনই সৈয়দ আপনি পিছনে আনলেন তখনই এটা নতুন একটি ব্যঞ্জনা তৈরি করল। আমি এই কথাটা কেন তুললাম, তার নামের এই বিষয়টা তুললাম এই কারণে যে তিনি কাব্যিক চেতনায় কতটা মানে নির্মোহভাবে এবং কতটা সৃজনশীল ছিলেন, তার নামকে তিনি চেঞ্জ করে দিয়ে সেটাই প্রমাণ করেছে প্রথম। দ্বিতীয়ত, তার যে কাব্যগ্রন্থ 60-এর, আপনি জানেন 60-এর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং কাব্য আন্দোলন এইগুলো একই সঙ্গে চলেছে এবং একই সঙ্গে আবার বিভক্তি হয়েছে। আমি যদি স্মরণ করতে পারি সেটা আমি বলবেন যে আমাদের স্বাধীনতার পুরো জিনিসটা যখন মানে পপুলার হয়, মানে জনপ্রিয়তা অর্জন করে, সেটা 60-এর দশকে আমাদের রাজনীতিকদের কারণে, সেটা আমাদের সাংস্কৃতিক আন্দোলনের নেতাদের কল্যাণে, তাদের কারণে সেটা হয়েছে। সাহিত্যের যে নিহিলিস্টিক যে চৈতন্য, ডাডাবাদী যে চৈতন্য, তার সাররিয়ালিস্টিক যে চৈতন্য, মানে পরাবাস্তববাদী যে চৈতন্য, সবগুলো কিন্তু 60-এর দশকে আমরা পেয়েছি। এবং তাদের বড় কারিগর হলো আব্দুল মান্নান সৈয়দ। তার প্রথম কাব্যগ্রন্থ এখন তার নাম ভুলে গেলাম, বয়স হয়ে যাচ্ছে, যাই হোক, সেখানে আপনি দেখবেন যে
নূতন কবিতা, প্রচলিত ধারার কবিতা না, বা শামসুর রহমান, আল মাহমুদ বা ফজল শাহাবুদ্দিন অথবা আবু বকর সিদ্দিক অথবা মানে 50-এর যে মানে উমর আলী এদের মতো কবিতা না। তিনি লিখলেন, জ্যোৎস্না ভূতের মতো দাঁড়িয়ে আছে জানালায় অথবা দরজায়। জ্যোৎস্না কখনো ভূতের মতো হয়ে যায়। ভূত যে কল্পনাটা আমাদের, সেটা হলো একটি কুৎসিত কালো কালো রং, অবশ্যই ভূত, হ্যাঁ, কুৎসিত এবং ভীতিকর একটা জিনিস। সেই ভীতিকর জিনিসটাকে জ্যোৎস্নায় রূপান্তরিত করার যে পরাবাস্তব চৈতন্য, সেটা কিন্তু মান্নান ভাই করেছেন। আচ্ছা, ওনাকে আমরা একজন খুব বড় মাপের গবেষক হিসেবে জানি, যে তিনি জীবনানন্দকে নিয়ে গবেষণা করেছেন, তার উপর বই আছে তার, নজরুলকে নিয়ে করেছেন, ফররুক আহমেদকে নিয়ে কি করেছেন, এই বিষয়ে আপনি একটু বলেন। মান্নান ভাইয়ের ভিতরে নানা বৈচিত্র্য কাজ করত, তার চিন্তাশীলতায় নানা বৈচিত্র্য ছিল। তিনি একই সঙ্গে জাতিসত্তার প্রতি ছিলেন অনুগত ছিলেন, একই সঙ্গে পরবাস্তবিকে চৈতন্য দ্বারা তিনি শাসিত ছিলেন, একই সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক যে আন্দোলন, যে আমাদের সাংস্কৃতিক যে বোধ, আমাদের সাংস্কৃতিক যে চিন্তা, আমাদের লক্ষ্য যে পূরণের যে বিষয়গুলো, সেটা দ্বারা তিনি নিয়ন্ত্রিত ছিলেন। ফলে একই সঙ্গে দেখবেন যে জীবনানন্দের মতো কবিকে, জীবনানন্দ দাশকে তিনি বলছেন শুদ্ধতম কবি। যদিও আমি দ্বিমত করি মানে সেটা তো আমি করতেই পারি এবং প্রত্যেকেই তার তার মত প্রকাশ করতে পারে। শুদ্ধতম কবি বলে তিনি জীবন দাসকে চিহ্নিত করেছেন। 3-এর দশকের বা 30-70 কবিদের মধ্যে তাকেই একমাত্র শুদ্ধতম কবি বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ তিনি আধুনিক কবিতা লিখেছেন, আধুনিক স্ট্রাকচারে লিখেছেন, কিন্তু যে কথাগুলো লিখেছেন সেটা লোকবাংলার যে বিষয় আশয়, আমাদের সাংস্কৃতিক যে কন্টিনিউয়াম, তারই ভিতরেই তিনি করেছেন। আমরা কিন্তু জীবন দাসের কবিতার ভিতর দিয়ে নতুন বাংলাদেশকে আবিষ্কার করি, এবং সেই বিষয়টি উভয় বাংলার ভিতরে প্রথম আব্দুল মান্নান সৈয়দ চিহ্নিত করলেন, যে তিনি কত লোকজ সাহিত্যের মানে লোকজ পরিপ্রেক্ষিতের কবি, কত গণমানুষের কবি। গণমানুষ মানে শুধুই হাতিয়ার ধরো অমুক ধরো এটা না, গণমানুষের কবিতা হলো গণমানুষের যে সংস্কৃতি, তার ভিতরের যে সম্পদ, আমাদের হাজার হাজার বছরের যে সম্পদ আমাদের, তাকে লালন করা এবং তাকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করা। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু জীবনানন্দ দাশ যেভাবে করতে পেরেছেন, 30-এর অন্য কবিরা কিন্তু সে করতে পারেননি। 30-এর অন্য কবিরা যেমন বিষ্ণুদে মানে মিথ নিয়ে কাজ করেছেন, লোকমিথ নিয়ে তেমন কাজ করেন। তিনি ধরেন আপনার গ্রিকো রোমান মিথ নিয়ে কাজ করেছেন, যদিও গ্রিকো রোমান মিথের সবচেয়ে ভালো কাজ ব্যাপকভাবে করেছেন কাজী নজরুল ইসলাম। তার গদ্যে, কাজী নজরুল ইসলাম তার গদ্যে, তার কবিতায় অসাধারণভাবে ব্যবহার করেছেন। এবং আমি জীবন দাসকে দেখি লোকমিথ তিনি ব্যবহার করেছেন। তিনি অতটা মানে গ্রিকো রোমান বা আসিরীয় মিশরীয় মিথ নিয়ে তেমন ছিলেন না, কিন্তু যদিও করেছেন তিনি। হ্যাঁ, তো এই যে কবিকে তিনি চিহ্নিত করা, একজন কবিকে, বড় কবিকে চিহ্নিত করা, সেটি প্রতিভাবান পক্ষে সম্ভব। মান্নান ভাই ছিলেন সেই প্রতিভাবান মানুষ যিনি চিনতে পারতেন। তিনি ফররুক আহমদের মতো আমাদের অসাধারণ এক মানে জাতিসত্তার কবি, অনন্য মানবিক দৃষ্টিভঙ্গির কবি, যিনি আলোচিত হন না এখন আর আধুনিক মননশীলদের কাছে। হ্যাঁ, আধুনিক চৈতন্য বা ইউরো মননাক্রান্ত যে সাহিত্যবর্গ আছে, তারা মনে করে যে মানে ফররুক আহমেদ আমাদের পশ্চাৎপদ কবি, বা আমাদের এই মুসলমানি কবি, বা ধরেন মানে কোনো কিছুর ভিতরে চিহ্নিত করা যায়। হ্যাঁ, মধ্যপ্রাচ্যীয় মানে মিথ ব্যবহার করেছে, এত তিনি আমাদের অগ্রগণ্য নন। আপনি দেখবেন এই কথাটা কি ঠিক? না, ঠিক না। আমি সেই জন্যই বলছি কেন ঠিক না। আমি যখন গ্রিক মিথ ব্যবহার করি, আমি যখন মানে উপমহাদেশের ভারতীয় মিথ ব্যবহার করি, যাকে হিন্দু মিথ বলেও আমরা জানি, হ্যাঁ, তখন কিন্তু আপনি বাহবা দিচ্ছেন। আমি যখনই আসিরীয় মিশরীয় মিথ ব্যবহার করি বা লোকমিথ ব্যবহার করি, আসিরীয় মিশরীয়, যেটা আমাদের ধর্মীয় কালচারের বা আমাদের সাংস্কৃতিক বর্গের একটি বিশাল এলাকা,
এই বিশাল এলাকা যখন ব্যবহার করে তখন বলছেন ও এ তো পশ্চাৎপদ, এই মুসলমানি মিথ ব্যবহার করছে, তাই না? এই যে আমাদের চিন্তার ক্ষেত্রে আমাদের যে মানে সীমাবদ্ধতা বা আমাদের যে বন্ধাত্ব, এর বন্ধাত্ব বলি এই যে কারণে যে মনে রাখতে হবে যে আমরা কোন সংস্কৃতিতে লালিত পালিত, আমাদের ঐতিহ্য কোথা থেকে উৎসারিত, আমরা কোন দিকে আমরা যাব, আমাদের মূল সংস্কৃতি কোথায়, সেটা যদি দেখে তাহলে হাতেম তায়ের যে ওই গল্পগাছা, মধ্যপ্রাচ্য যে হাজার বছরের গল্পের ঐতিহ্য আমাদের, সেটাকে যদি আমরা পুনর্নির্মাণ করি, সেটা যদি পুনর্জাত করি, নতুন ভাবে যদি নির্মাণ করি, তৈরি করি, সৃষ্টি করি, তাহলে আপনি নতুনতর হয়ে উঠতে পারেন। সেটি আমাদের আব্দুল মান্নান সৈয়দ চিহ্নিত করেছেন ফররুখ আহমদের কবিতায়। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর একটা জিনিস আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম, খুব অজানা বিষয়গুলো, আর অনেকে জেনেও কিন্তু না জানার একটা ভান করেন অনেকে, যে কবিদেরকে বিন্যাস করা, কবিদেরকে চিত্রিত করা, এই ধারার কবি ওই ধারার কবি, এটা কি ঠিক কিনা, এবং আব্দুল মান্নান সৈয়দ কি সেই কোনো ধারার মধ্যে পড়ে কিনা? আমি তো যতটুকু জানি যে মান্নান সৈয়দ হচ্ছে সর্বধারার একজন কবি। এ ব্যাপারে আপনি ঠিক বলেছেন, কারণ মান্নান ভাই প্রতিনিয়ত সন্তরণশীল ছিলেন, প্রতিনিয়ত রূপান্তরশীল ছিলেন, প্রতিনিয়ত তিনি এক ডাল থেকে অন্য ডালে গেছেন। কেন গেছেন? তিনি নিহিলিস্টিক নাবাদী কবি, তিনি ড্যাডাইজম উনি বরণ করেছেন। আবার উনি একই সঙ্গে তার পরে আবার সাররিয়ালিস্টিক চৈতন্যের দ্বারা শাসিত ছিলেন। এটা আমি লক্ষ্য করেছি। আমি যখন কনসাইজ হিস্ট্রি অফ মডার্ন আর্ট পড়েছি তখন দেখলাম যে এই চেতনাটা কাজ করেছিল বিখ্যাত আর্টিস্ট, হ্যাঁ, পাবলো পিকাসোর মধ্যে। আমরা পিকাসোকে জানি, বা ধরেন যে ফ্রান্সিস পিকাবিয়াকে জানি, এরা সব হলো মানে ডাডাইস্ট অথবা সাররিয়ালিস্টিক মানে আর্টিস্ট, তাই না? এরা কিন্তু এরা যে বড় কবিও সেটা কিন্তু আমরা জানি না। এবং এরা প্রত্যেকেই দেখবেন যে এই একটা ইজম থেকে বেরিয়ে আরেকটা ইজম, আরেকটা ইজম থেকে আরেকটা ইজম, এই যে কাজের রূপান্তরশীলতা, এইটাই তো সৃষ্টি। আপনাকে বুঝতে হবে যে এই চেয়ারটা যখন বানিয়েছেন এভাবে, এটাকে যখন আরেকটা ফর্মে নিয়ে যাবেন তখনই এটা নতুন সৃষ্টি হবে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি। এই যে কাঠটা, এটা যখন জঙ্গলে ছিল তখন এটা গাছ ছিল, যখন কাটলেন এটা কাঠ হয়ে গেল, এখন চিড়লেন তখন তক্তা হয়ে গেল, যখন এটার রূপান্তর করলেন চেয়ারে তখন চেয়ার হয়ে গেল, যখন এই চেয়ারকে যখন মানে কেটে যখন হাতালওয়ালা চেয়ার হয়ে গেল। এই যে ফর্ম চেঞ্জ করা, এইটাই সংস্কৃতির কাজ, মানুষের চিন্তাশীলতার কাজ, তো এইটাই হলো সৃষ্টির কাজ। একজন কবি হলো মূলত সৃষ্টিশীল প্রাণী, যে নতুন করে তোলে তার মানে প্রতিবেশ বিশ্বকে, তার নিজের জীবন প্রতিবেশের বিশ্বকে তিনি তার চোখ দিয়ে, তার দৃষ্টি দিয়ে, তার উপকরণ দিয়ে, উপাদান দিয়ে তিনি নতুন করে তোলেন। এটাই হলো কবির কাজ। মান্নান সৈয়দ সেই শ্রেণীর কবি। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার কথায়। আরেকটা বিষয় যে কবি তো একজন অবশ্যই সৃষ্টিশীল, তার ভিতরে প্রখর মনন চেতনা আছে, ক্ষমতা আছে, সৃষ্টিধর্মী মন আছে, এই জন্য এই সুবাদে সে একজন স্রষ্টাও সেই ক্ষেত্রে, না? মানুষ হিসাবে আব্দুল মান্নান সৈয়দ কেমন ছিলেন? ব্যক্তিগতভাবে মান্নান ভাই খুব মানে স্পর্শকাতর লোক ছিলেন। কিভাবে? মানে তিনি তার সমালোচনা সাধারণত সহ্য করতে পারতেন না। আমি একটা ছোট্ট ঘটনা করি। কি এক বিষয় নিয়ে তার সঙ্গে আমি ভুলে গেছি যে কি কারণে তার সঙ্গে একটা মতদ্বৈধতা হয়েছিল, এবং সেই কারণে উনি আমার সঙ্গে 2 বছর কথা বলেন। আচ্ছা, হ্যাঁ, তো তাই বলে আমি তাকে যে মানে আচ্ছা মান্নানের সঙ্গে অশ্রদ্ধা করেছি তা কিন্তু না। আমি কথা বলি নাই, উনি কথা বলেন নাই, পাশাপাশি হয়তো বসে আছি, হ্যাঁ, কিন্তু কথা বলি নাই। ই করে 2 বছর পরে উনিই বলছেন যে এই মাহবুব কি হ্যান এই ধরনের, মানে উনি বুঝতে পারছেন যে উনি যে রাগটা করেছেন সেটা ভুল। আমি সাধারণত কাউকে হার্ট করি না, করতে চাই না, করার পক্ষে লোকটা, কিন্তু মান্নান ভাই কিন্তু খুবই স্পর্শকাতর ছিলেন। কোনো একটা বিষয় যদি তার দ্বিমত হতো এবং যদি তর্ক করতেন তাহলে উনি অনেক মানে মাইন্ড করতেন। কারণ হলো দুটো। কারণ হলো যে উনি স্পর্শকাতর একই সঙ্গে সৃষ্টিশীল,
সৃষ্টিশীল মানুষ হয়, আমরা হয়তো সৃষ্টিশীলতার দিক থেকে আমরা হয়তো ছোট, যার জন্য হয়তো আমাদের ভিতরে ওটা ক্রিয়াশীল নয়। মানে রিয়েল অর্থেই ষাটের অন্যরকম একটি কবি, গতানুগতিক কবি না। তবে উনি সেই ফর্ম থেকে উনি বেরিয়ে এসে আবার প্রচলিত কবিতা ধারাতেই চলে এসছেন। তার কারণ আছে, তার যে বোধ এবং বোধ সত্তা, তাকে ধারণ করার মতো পজিশন তখনও বাংলা কবিতায় হয়নি, পরিবেশ হয়নি, বা লোকে বুঝে না, রিলেট করতে পারে না। এই কারণে যেহেতু তারা চিন্তার দিক থেকে খুবই নগণ্য, তাদের চিন্তা হলো আপনার আত্মকেন্দ্রিক, তাদের চিন্তা হলো প্রতিবেশ বিশ্বকেন্দ্রিক, মানে উপকরণ কেন্দ্রিক, উপাদান সমৃদ্ধ নয়। উপাদানকে ডাইভার্সিফাই করার কোনো তাদের ভিতরে নাই। এর থেকে যে তৃতীয় একটা মাত্রা, রূপকার্থ ব্যবহার করা যায়, হ্যাঁ, এই চিন্তাটা আমাদের ভিতরে খুবই কম। রূপান্তরশীল বা রূপক বা যেটাকে বলে অ্যালিগরিক্যাল যে আসপেক্ট, এটা আমাদের ভিতরে খুবই কম, আমাদের কবিদের ভিতরে কম। আমি দেখি না যে খুব বেশি কবিদের মধ্যে আছে, যারা ভালো কবি তাদের ভিতরে আছে। আচ্ছা, আব্দুল মান্নান সৈয়দ একজন প্রফেশনালি, তিনি একজন অধ্যাপক ছিলেন, তিনি শিক্ষক ছিলেন। খুব মানে এই ব্যাপারে তার বিরাট একটা সুনামও আছে। আমার কিছু বন্ধু বান্ধব তার ডাইরেক্ট ছাত্র। কিন্তু তিনি একজন বড় মাপের গবেষক ছিলেন, এবং তার গবেষণার যে ধারা এবং গবেষণার যে উপাত্ত, যেমন আপনি বললেন যে জীবনানন্দকে তিনি কিভাবে আবিষ্কার করলেন, কিভাবে সবার সামনে, এবং সেটা খুব তরুণ বয়সে, মোটে 25 না 26 বছর বয়সে। এবং ফারুক আহমেদ কিংবা কাজী নজরুল ইসলাম, এবং এই ধরনের যে তার মানে নিরবচ্ছিন্ন যে তার কাজের স্পৃহা এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই কাজে ব্যস্ত ছিলেন। এই বিষয়টা নিয়ে একটু আমাদেরকে বলেন যে এখনকার যে সময়, এখনকার যে আপনাদের ভেতরে যে কবি, বড় বড় সাহিত্যিকরা আছে, আব্দুল মান্নান সৈয়দের সঙ্গে আমি তুলনা করতে বলবো না, কিন্তু তার সমপর্যায়ের কেউ এরকম করছেন কিনা? না, মান্নান ভাই একটা মানে ধরেন এটাকে বলে রোল মডেল হতে পারে। কেন রোল মডেল হতে পারে? এই জন্যই যে আপনি যদি কোনো জিনিস যদি অন্বেষণ না করেন, তাহলে কিন্তু আপনি এক্সপ্লোর করতে পারবেন। আপনি যদি গবেষণা না করতে পারেন, তাহলে আপনার ভিতরে কি কি মানে জিনিসগুলো আছে, সেটাকে আপনাকে যে আবিষ্কার করা এবং তাকে যে এক্সপ্লোর করে তুলে ধরা, সেটা কিন্তু পারবেন না। মান্নান ভাই কিন্তু সেই শ্রেণীর লোক, একই সঙ্গে কবি, একই সঙ্গে গল্পকার, একই সঙ্গে উপন্যাস লিখেছেন, ঔপন্যাসিক, তারপরে গবেষক, কবি, হোয়াট নট। আমাদের আরেকজন সব্যসাচী লেখকের নাম বলা হয় সৈয়দ আব্দুল কি বলে সৈয়দ শামসুল হক। হ্যাঁ, হক ভাই খুব মানে সব্যসাচী লেখক, নিঃসন্দেহে বড় লেখক। হ্যাঁ, কিন্তু মান্নান ভাই আমি মনে করি যে তার চেয়েও বড় মাপের, কারণ হক ভাইয়ের এই গবেষণামূলক পার্টটা নেই। হ্যাঁ, গবেষণামূলক পার্টটা নেই, নাটকের পার্ট মান্নান ভাইয়ের ভিতরে আছে। নাটকের অংশ কিন্তু মান্নান ভাই নাটক, আমরা অনেক নাটকের কথা জানি, কিন্তু গবেষণা নাই। কিন্তু মান্নান ভাই যে অর্থে গবেষক, যেমন ওনার যে এই ধরনের গবেষণা বই, বা এই ধরনের, আমিও ছোটখাটো একজন গবেষক, এই যে কবিতায় পরম্পরা আমার একটি বই। হ্যাঁ, কবিতায় আমাদের লোকজ উপাদান বা পরম্পরা, যেটাকে আমরা বলি আমাদের ট্র্যাডিশন, হ্যাঁ, কিভাবে থাকে আমি সেটা এখানে দেখিয়েছি। আমার যে মূল পিএইচডির যে থিসিস, সেটার মধ্যেও আছে বাংলাদেশের কবিতায় লোকজ উপাদান। হ্যাঁ, কিভাবে আধুনিক কবিতায় এই লোকজ উপাদান ব্যবহার হয়েছে সেগুলো দেখেছে। মান্নান ভাই কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো বুঝতেন, কিভাবে করতে হবে, কিভাবে করা যায়, এই এক্সপ্লোর করার যে ক্ষমতা, এটার জন্য চিন্তাশীল মানুষের দরকার আছে। আমার খুব ভালো লাগছে আপনার আলোচনাগুলো, এবং খুবই ব্যতিক্রম এবং অনেক কিছু জানার। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে তারপরে আমরা আবার আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন স্মরণীয় বরণীয় অনুষ্ঠান। একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হবে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আমরা আবারও ফিরে এলাম। আপনারা শুনছেন আব্দুল মান্নান সৈয়দ সম্পর্কে, আমাদের বাংলা সাহিত্যের একজন অনন্য পুরুষ, অন্যতম প্রাণ পুরুষ কবি আব্দুল মান্নান সৈয়দ সম্পর্কে কথা বলছেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট, বিশেষ করে একজন দুই বাংলার বড় মাপের একজন কবি ডক্টর মাহবুব হাসান। মাহবুব ভাই, আপনি মান্নান সৈয়দ সম্পর্কে আমাদেরকে অনেক অজানা কথা জানালেন। মান্নান সৈয়দের তার একটা বিরাট জীবন চলে গেছে শিক্ষকতায়। এই জীবনটা কিন্তু উঠে আসে নাই আপনাদের কবিদের মধ্যে, যেহেতু আপনাদের সঙ্গে রেগুলার যোগাযোগ ছিল। এই বিষয়ের উপরে আপনি একটু আমাদেরকে একটু ধারণা দিতে পারেন খুব ছোট করে। তারপরে তার সাহিত্য রচনা সম্পর্কেও আপনি একটু বলতে পারেন আমাদের। মান্নান ভাই শিক্ষক ছিলেন, কলেজে শিক্ষকতা করেছেন, যেমন নামকরা কলেজের ভিতরে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এবং আমি জানি যে প্রচুর আমার বন্ধু বান্ধবদের মধ্যেও অনেকেই আছেন তার ছাত্র। যদিও আমরা সেই ছাত্রত্ব গ্রহণ করি নাই। ইভেন আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন আমাদের আব্দুল্লাহ আবু সাইদও ছিলেন। সাইদ ভাই কিন্তু মান্নান ভাইয়ের একটু বয়স বেশি বয়সী, কিন্তু তাকে খুব পছন্দ করতেন, ছোট ভাইয়ের মতো ধরেন, বন্ধুর মতো। এবং মান্নান ভাইকে সাইদ ভাই এত মানে করতেন, তার প্রথম বইয়ের রিভিউ কিন্তু সাইদ ভাই করেছেন। আচ্ছা, হ্যাঁ, সাইদ ভাইয়ের গদ্য অসাধারণ। যাই হোক, উনি আমি যতদূর স্পষ্ট মনে নাই, কিন্তু মনে আছে যে উনি সিলেটে এক সময় শিক্ষকতা করতেন, এমসি কলেজে ছিলেন। আমার মনে হয় প্রথম শিক্ষকতা ওই রকমই ছিলেন, এবং ওই সময় কিছু গল্প লিখেছিলেন তিনি ওনার। আচ্ছা, ওনার সম্পর্কে তো আরেকটা জিনিস আমরা জানি, আমি কিছুটা ওনার সম্পর্কে জানতাম, সেটা হলো উনি ওই সময় যখন ওই যে এমসি কলেজে যখন শিক্ষক হলেন খুব তরুণ বয়সে, তখন নাকি আইয়ুব খানের সময় না, এবং তখন ওনার বিরুদ্ধে একটা হুলিয়া জারি হয়েছিল। এটা সম্পর্কে এটা কেন হয়েছিল? তখন আমার সঙ্গে আলোচনা, মানে কোন একটা লেখার কারণে এটা হয়েছিল। আচ্ছা, লেখা তখন তো বইগুলো অনেক নিষিদ্ধ হতো, কারণ হলো যে পাকিস্তান গভর্নমেন্ট যখনই মনে করতো যে এই বই মানে আমাদের জন্য, মানে সরকারের জন্য ক্ষতিকর হবে, সেই বইগুলো নিষিদ্ধ। তাহলে আমরা তার বই, একটা বই তো নিষিদ্ধ হয়েছিল। জি, নিষিদ্ধ হয়েছিল। ওই বইটা হলো জ্যোৎস্না রুদ্রের চিকিৎসা। আচ্ছা, এটা গল্পের বই। এটা কি পাকিস্তান আমলে নিষিদ্ধ হয়েছিল? 68 সনে বা 69 সনে বেরিয়েছিল। তাহলে আমরা তাকে দেখতে পাই, এটা গল্পের বই, একজন আদর্শ শিক্ষক, এবং আমরা তাকে দেখতে পাই একজন খাঁটি মানুষের কবি, এবং যিনি সবসময় মানুষের জন্য কথা বলেন। এই জন্য তাকে জেলের হুমকি বা কিংবা এই যে হুলিয়ার যে বিষয়টা, অর্থাৎ একজন কবির যে প্রতিবাদী চেতনা যেটা থাকা দরকার, কবির ভিতরে যে দ্রোহ থাকা দরকার, এটা আপনার কথায় উঠে আসছে যে আব্দুল মান্নান সৈয়দের ভিতরে এই বিষয়গুলো সরব ছিল, এবং সবসময় উনি প্রচলকে সবসময় ভাঙতে চাইতেন। কারণ প্রচলের চিন্তার লোক ছিলেন না উনি প্রচল কবিতা লিখতেন না। উনি যে ডিফারেন্ট, সেটা তার প্রথম কবিতার বইয়ে পাওয়া যায়, সেকেন্ড বইয়ে পাওয়া যায়, বা এই যে তার গল্পগুলোতে পাওয়া যায়, তার উপন্যাসে পাওয়া যায়। এগুলো আমরা পড়েছি। আমার যদিও এখন নাম মনে নেই। তার একটা উপন্যাস বার্ড পাবলিকেশনস থেকে বের হয়েছিল, ক্ষুধা প্রেম আগুন, অসাধারণ উপন্যাস। আপনি দেখেন নামের ক্ষেত্রেও তারই অন্যরকম। আমি ওইটা পড়েছি, ছোট, কিন্তু জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা, মানে আপনি চিন্তা করেন কিরকম পরাবাস্তব মানে চৈতন্য এটা। কোথায় জ্যোৎস্না, কোথায় রৌদ্র, আর কোথায় তার চিকিৎসা। এই দ্বিমাত্রিক যে মানে ভূমি, পৃথিবী, তাকে নতুন ভাবে তিনি বিন্যস্ত করেছেন। তা আমি তো মান্নান ভাইয়ের এইগুলো কখনই আলোচনা হয় নাই, আমি জানি না কেন মানে হচ্ছে না। আমি নিজে তো করতে পারছি না। আপনি এখন আজকে আপনার থেকে আমরা জানলাম, হয়তো এটা জেনে বা কেউ হয়তো এই ব্যাপারে শুনবে। কিন্তু আমি আরেকটা বিষয় একটু জানতে খুব ইচ্ছে করছে, যে স্বাধীন বাংলাদেশে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে কবিতার, আধুনিক কবিতার যে একটা ধারা, একটা জাগরণ সৃষ্টি হয়েছে, এখানে আব্দুল মান্নান সৈয়দের ভূমিকাটা কিরকম? তারে বলতে হয় যে যখন ওনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি যখন ছাত্র, তখন রফিক আজাদ, মান্নান সৈয়দ, বুলবুল খান মাহবুব, আমাদের টাঙ্গাইলের আমাদের একজন গণকবি, অসাধারণ ভালো কবি। হ্যাঁ, আরো মানে সেবব্রত,
আরেকজন হলো প্রশান্ত মৃধা অথবা প্রশান্ত ঘোষ। এরা মিলে একটা না নামক একটা পত্রিকা বের করেছিল, না। আচ্ছা, ওই সংকলনটা আমি কিভাবে পেয়েছিলাম জানি না। পরে রফিকা যাতে আমার কাছে মানে থেকে আমাকে মানে ভজিয়ে ভাজিয়ে নিয়ে গেল যে বৎস তুমি আমাকে দাও, আমি তোমাকে মানে 1 সপ্তাহ মধ্যে ফেরত দিছে। মাশাআল্লাহ, আজও পর্যন্ত এই কারণে রফিক ভাই তো মানে এর মধ্যে জানেন গত হয়েছে না। হ্যাঁ, এই নায়ের যে মানে এইটা কি বলে, এটাকে বলে একটা ভূমিকা, অথবা আমরা কি লিখবো কি লিখবো না, যেটা বুদ্ধদেব বসু মানে করেছে যে আমরা কোরিয়া লিখবো না কোরি লিখবো, এরকম বহু মানে সাধ্য চলতে লিখবো না, এইরকম একটা না কি করতে পারে, না এইগুলো লিখবে না, না এইগুলো বর্জন করবে, নাতে এরকম চলবে না। এই পুরা এইটা ম্যানিফেস্টোটা লিখেছিলেন বুলবুল খান মাহবুব, কিন্তু মান্নান ভাই মানে তখন লিখতেন উনি অশোক সৈয়দ নামে। আপনারা মানে দেখবেন দেখবেন অশোক কানন, হ্যাঁ অশোক কানন নামে তার একটা কবিতা আছে। হ্যাঁ, উনি অশোক সৈয়দ নামে ছদ্মনামে লিখতেন যাতে কেউ না ধরতে পারে। দ্রোহ তো তার ভিতরে ছিল, অন্তরে ছিল। প্রচলকে ভেঙেই তিনি নতুন প্রচল তৈরি করে চেষ্টা করেছিলেন, যার জন্য ছদ্মনামও। এবং তিনি কি তাতে তো অনেক সফলও তিনি হয়েছেন। আমি মনে করি সাফল্য তো মানে নির্ভর করে, আপনি যদি তার বিবেচনা করেন তাহলে সফল, আপনি যদি মূল্যায়ন করেন তাহলে সফল, আপনি যদি মূল্যায়ন না করেন তাহলে সফল নয়। যেমন আপনার দাদা ইজম 2 বছর 3 বছর 4 বছরের একটা ছোট্ট ইয়ের ইজম, কিন্তু সারা বিশ্বে এটা তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু যারা সাহিত্যের লোক না তারা কিন্তু এটা কিছুই বুঝবেন। আচ্ছা, আমরা তো আবার ধরেন সাররিয়ালিজম ওই যে সময় হলো 1918 দিকে থেকে 36-40 পর্যন্ত এটার ব্যাপ্তি ঘটেছে, এবং এই সময় প্রচুর কবিতার বই, আর্ট এটা হয়েছে, ফলে এটা বিশাল একটা পরিব্যাপ্তি পেয়েছে, তাই না? এইরকম খুব ভালো লাগছে আপনার আলোচনায়। আমাদের সময়ও একদম প্রান্তিক অবস্থায় চলে এসেছি। আপনার কাছে জানতে চাইবো যে আপাদমস্তক আব্দুল মান্নান সৈয়দ ছিলেন একজন মানবতাবাদী মানুষ, সব সহমতের একজন মানুষ, সব মানুষকে তিনি আলোড়িত করতে পেরেছেন তার কবিতায়, তার শিক্ষায়। ইভেন দো তিনি প্রকৃতি নিয়েও অনেক লিখেছেন, এগুলো আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। আপনার সঙ্গে তার টুকরো 2-1টা স্মৃতি যদি 1 মিনিটের ভিতরে আমাদেরকে একটু বলেন তাহলে টুকরোতে অনেক অনেক অনেক, এটা বলে শেষ করা যাবে না। আমি বললাম যে আমি আর আবিদাজাদের প্রতি রোববারে তার বাসায় যেতাম, এবং এটা বাধা ধরা। আবিদাজাদের শিল্পতরু ছিল, শিল্পতরু পরে ওইটাও একটা মানে স্প্যান, ওইটা একটা স্প্যান ছিল, এবং মান্নান ভাইয়ের বাসা থেকে কাছেই ছিল। হ্যাঁ, আর শিল্পতরুতে সেকেন্ড স্প্যান, যেটাকে আমরা কোনো স্মরণীয় স্মৃতি আছে আপনার ওনার সাথে? মানে 30 সেকেন্ডের ভিতরে আমাদের। বহু সাহিত্য প্রোগ্রাম করেছে আমরা শিল্পতরুতে, ওইসব ছবি টবিও আছে, অনেকে আসতো শিল্পতরুর। আপনারা তো ফজল ভাইয়ের ওখানেও যেতেন, ফজল ভাইয়ের ওখানেও আপনাদের অনেক লেখা, প্রচুর আমরা আড্ডা দিয়েছি। ফজল ভাই, মান্নান সৈয়দ, শহীদ কাদরির বাসায়ও তো আমরা আড্ডা দিয়েছি। জি জি, আর শহীদ ভাইয়ের সঙ্গে আমাদের একটা চমৎকার সম্পর্ক ছিল। মান্নান ভাই নিজেও যেতেন। জি জি, মান্নান ভাই লিখছেন একটা, তার কবিতাও আছে। না, আর তাছাড়া শহীদ ভাইয়ের যে একটি কবিতা সন্ধ্যা, কবিতার নাম আমি বলি, শহীদ কাদের সঙ্গে দেখা হওয়ার পর একটা কবিতা লিখেছেন। বাহ। এবং মান্নান ভাইয়ের ব্যাপারে আরেকটা আমি বলে রাখি, সেটা হলো কবিতা সন্ধ্যা যখন আমরা করতাম শহীদ কাদের পরিচালনায়, শহীদ ভাই মান্নান সৈয়দের কবিতা ওখানে আবৃত্তি করিয়েছেন একাধিকবার। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অজানা বিষয় আমরা জানলাম আব্দুল মান্নান সৈয়দের জীবন এবং কর্মের মধ্য দিয়ে। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও কিন্তু আপনি আমাদেরকে এইভাবে সময় দিবেন এবং এরকম অজানা বিষয় জানাবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন স্মরণীয় বরণীয় অনুষ্ঠানের বিষয় ছিল কবি ও কথা সাহিত্যিক এবং গবেষক আব্দুল মান্নান সৈয়দ। এই বিষয়ের উপরে যিনি কথা বলেছেন তিনি হচ্ছেন প্রখ্যাত কলামিস্ট, প্রখ্যাত সাংবাদিক এবং বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী একজন বড় মাপের আধুনিক কবি ডক্টর মাহবুব হাসান। আবারও কখনো কোনো এক সময় আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকুন।